বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিজিক্স নিয়ে। ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি। তোমরা জানো এই অধ্যায়টি এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের নতুন যে সিলেবাস দেওয়া হয়েছে এসএসসির সেই সিলেবাসে এই অধ্যায়টি তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো দেখো আজকে এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ টপিক ত্বরণ বা অ্যাসিলারেশন। তো আজকে আমরা ত্বরণ বা অ্যাসিলারেশন নিয়ে আলোচনা করব যে অ্যাসিলারেশন বা ত্বরণ। দেখো তো প্রথম আমাদেরকে জানতে হবে যে অ্যাসিলারেশন বা ত্বরণ কি। তো ত্বরণ বলতে আমরা বুঝবো যে নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট দিকে একক সময়ে বা প্রতি সেকেন্ডে বস্তুর যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় সেটি হচ্ছে ত্বরণ। অথবা ত্বরণের সংজ্ঞা এভাবে বলা যেতে পারে যে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। দেখো যেমন কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে যদি যাত্রা শুরু করে, ওকে, তাহলে টি সময় পরে বস্তুটির বেগ ভি হলো। অর্থাৎ ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করলো, টি সময় পরে বস্তুটির বেগ ভি হলো। তাহলে এক্ষেত্রে বস্তুটির বেগের পরিবর্তন আমরা কি লিখবো যে বেগের পরিবর্তন ইকুয়াল শেষ বেগ বিয়োগ আদি বেগ, অর্থাৎ ভি মাইনাস ইউ। এখন আমরা যদি বের করি যে বেগের পরিবর্তনের হার, তাহলে সেটিকে সময় দ্বারা ভাগ করতে হবে। দেখো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর এই বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে ত্বরণ। সুতরাং আমরা লিখতে পারি যে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটি হচ্ছে ত্বরণের সমীকরণ। তো দেখো ত্বরণের সমীকরণ আমরা আরেকটি সমীকরণ পেতে পারি কিভাবে। দেখো ইউ ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ আদি বেগ যদি 0 হয়, বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে হচ্ছে বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, সেক্ষেত্রে হবে এ ইকুয়াল দেখো ভি মাইনাস 0 বাই টি। সুতরাং এ ইকুয়াল ভি বাই টি। অর্থাৎ দেখো যদি আদি বেগ 0 হয় তাহলে সমীকরণটি হবে এ ইকুয়াল টু ভি বাই টি। এটি হচ্ছে ত্বরণের সমীকরণ। তো ত্বরণের সমীকরণের ক্ষেত্রে দুটো সমীকরণ মনে রাখতে হবে, কারণ ত্বরণের ক্ষেত্রে যদি কোনো অঙ্ক আসে তাহলে এই দুটি সমীকরণ অবশ্য তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে কি ভি এ ইকুয়াল টু দেখো এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, আরেকটি হচ্ছে এ ইকুয়াল টু ভি বাই টি। অর্থাৎ যদি আদি বেগ 0 হয় তাহলে এই সমীকরণটি ব্যবহার হবে। আর যদি দেখো আদি বেগ 0 না হয়, ইউ আদি বেগ নিয়ে যাত্রা শুরু করে, তাহলে সেক্ষেত্রে ভি মাইনাস ইউ বাই টি হবে। ইহাই হচ্ছে ত্বরণের সমীকরণ। এই ত্বরণের আরেক নামটা হচ্ছে ধনাত্মক ত্বরণ। কারণ যদি ত্বরণের আরেক নাম ধনাত্মক ত্বরণ হয় তাহলে অবশ্যই ঋণাত্মক ত্বরণ রয়েছে, আর ঋণাত্মক ত্বরণটাকে বলা হয় মন্দন। অর্থাৎ আমরা জানি যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আর বেগ হ্রাসের হারকে, অর্থাৎ কোনো বস্তু এক নির্দিষ্ট দিকে একক সময়ে তার যে পরিমাণ বেগ হ্রাস পায় সেটি হচ্ছে মন্দন বা ঋণাত্মক ত্বরণ। তাহলে ত্বরণের বিপরীত হচ্ছে মন্দন, আর মন্দনকে বলা হয় ডিসিলারেশন বা ঋণাত্মক ত্বরণ বলা হয়। তাহলে মন্দন
বা ঋণাত্মক ত্বরণ। এবার আমরা ত্বরণের একক সম্পর্কে জানবো, যে ত্বরণের একক কি। দেখো, ত্বরণের একক, ত্বরণ ইকুয়াল হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো আমরা জানি যে ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। এটি তোমাদেরকে মনে রাখতে হবে যে ত্বরণ ইকুয়াল বেগ বাই সময়। তাহলে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি হচ্ছে ত্বরণের একক। তো যদি বলা হয় ত্বরণের মাত্রা, তাহলে মাত্রা আমরা কিভাবে লিখব? মাত্রার ক্ষেত্রে ঠিক একইভাবে ত্বরণ ইকুয়াল বেগ বাই সময়। দেখো, তাহলে বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এল টি ইনভার্স 2, এটি হবে ত্বরণের মাত্রা। তো মাত্রা লেখার ক্ষেত্রে তোমাদের অবশ্য মনে রাখতে হবে এক্ষেত্রে থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। ত্বরণের মান এবং দিক উভয় আছে। তোমাদেরকে অনেক সময় কোশ্চেন হয়ে থাকে এরকম যে কোনো বস্তুর ত্বরণ উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে, মনে করো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বুঝো? তাহলে কোনো বস্তুর ত্বরণ যদি এমনকি বলা হয় যে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, উত্তর দিকে বলতে কি বুঝো? উত্তর দিকে। ওকে, তাহলে এই থেকে বোঝা যায় যে বস্তুটি নির্দিষ্ট দিকে অর্থাৎ উত্তর দিকে বস্তুটি বেগ প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে। এটা তোমাকে বলতে হবে। অর্থাৎ এখানে তুমি এইভাবে বলতে পারবে না যে উত্তর দিকে বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার বৃদ্ধি পেয়েছে, এটা বলা যাবে না। বলতে হবে যে বস্তু, যেহেতু বেগ কথাটা আসছে, তাহলে বলতে হবে যে প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তুমি এখানে লিখতে হবে যে 10 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড, অর্থাৎ সময় দ্বারা এটাকে ভাগ করতে হবে। ত্বরণ দুই প্রকার, একটি হচ্ছে সুষম ত্বরণ। দেখো, সুষম ত্বরণ যেটাকে বলা হয় ইউনিফর্ম অ্যাসিলারেশন, এবং অসম ত্বরণ বা ভ্যারিয়েবল অ্যাসিলারেশন। তো প্রথমে আমরা আলাপ করব সুষম ত্বরণ বা ইউনিফর্ম অ্যাসিলারেশন নিয়ে। তো এটি হচ্ছে সুষম ত্বরণ, যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে আমরা জানি। তো সুতরাং কোনো বস্তুর বেগ যদি এমন হয় যে প্রতি সেকেন্ডে একই হারে বেগ বৃদ্ধি পায়, তাহলে সেই ত্বরণকে আমরা বলবো সুষম ত্বরণ। সুষম ত্বরণের উদাহরণ হতে পারে প্রাকৃতিক, যেমন অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ এক ধরনের সুষম ত্বরণ, অর্থাৎ ভূপৃষ্ঠের উপর থেকে যখন কোনো বস্তু ভূপৃষ্ঠের উপর পড়ে তখন সেটি সুষম ত্বরণে পড়তে থাকে। আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ = 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এক্ষেত্রে বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 9.8 বৃদ্ধি পায় প্রত্যেক সেকেন্ডে। সুতরাং আমাদেরকে বলতে হবে যে অভিকর্ষ ত্বরণ একটি সুষম ত্বরণ, কারণ প্রথম সেকেন্ডে যদি 9.8 হয়, দ্বিতীয় সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে, তৃতীয় সেকেন্ডেও 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বৃদ্ধি পাবে। তো মনে রাখতে হবে যে অভিকর্ষ ত্বরণ হচ্ছে একটি সুষম ত্বরণ। মজার ব্যাপার হলো যে কোনো ব্যক্তি যদি একতলা ছাদের উপর থেকে নিচে পড়ে যায় তাহলে সে মারা যায় না, কিন্তু
এর কারণ হচ্ছে সুষম ত্বরণ। কিন্তু কোনো ব্যক্তি যদি 10 তলা ছাদের উপর থেকে নিচে পড়ে যায়, যদি আল্লাহর ইচ্ছায় সে বেঁচে যায় তা হচ্ছে ভিন্ন কথা, কিন্তু সে সাধারণত বাঁচবে না। তার কারণ হচ্ছে সুষম ত্বরণ, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগ 9.8 করে যখন বৃদ্ধি পায়, তখন সে যতই নিচে নামবে সে ভূপৃষ্ঠে ততই জোরে ভূপৃষ্ঠের উপর আঘাত করবে, সুতরাং তার মৃত্যু অনিবার্য। সুষম ত্বরণের লেখচিত্র কিরকম হবে দেখো, এটি হচ্ছে মূল বিন্দু, এটাকে আমরা এক্স অক্ষ ধরবো, এটাকে ওয়াই অক্ষ ধরবো। ওকে, এক্স অক্ষ বরাবর আমরা সময় নিলাম সেকেন্ড, আর ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ নিলাম মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা সময় বিবেচনা করব 1 2 3 4, আর এক্ষেত্রে আমরা বিবেচনা করব বেগ মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, 3 মিটার 4 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তো দেখো প্রথম সেকেন্ডে সে যদি 2 মিটার পথ অতিক্রম করে, তাহলে তার যে স্থানে মিলিত হবে এরকম একটি স্থানে সে মিলিত হবে। তারপর দেখো পরবর্তী সেকেন্ডে যদি সে আরো 2 মিটার পার সেকেন্ড অতিক্রম করে, প্রথম সেকেন্ডে সে 2 মিটার পার সেকেন্ড অতিক্রম করেছে, তারপরে তৃতীয় সেকেন্ডে সে আরো 2 মিটার পার সেকেন্ড বেগ তার বৃদ্ধি পেয়েছে। দেখো এখানে চতুর্থ সেকেন্ডে আরো 2 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে এই স্থানে সে মিলিত হবে। দেখো আমরা যদি বিন্দুগুলো যোগ করি তাহলে আমরা মূল বিন্দুগামী একটি সরলরেখা পাচ্ছি। সুষম ত্বরণের ক্ষেত্রে আমাদেরকে অবশ্য মনে রাখতে হবে যে আমরা যে সরলরেখাটি পাবো সেটি হবে মূল বিন্দুগামী সরলরেখা। এবার দেখো অসম ত্বরণের ক্ষেত্রে আমরা আসি। অসম ত্বরণ বলতে আমরা বুঝি সুষম ত্বরণের ঠিক বিপরীত যে ত্বরণটি রয়েছে সেটি হচ্ছে অসম ত্বরণ। কারণ হচ্ছে অসম ত্বরণ যে নির্দিষ্ট দিকে যদি কোনো বস্তু বেগ সমান হারে বৃদ্ধি না পায়, অর্থাৎ নির্দিষ্ট দিকে একক সময় বস্তুর বেগ যদি সমান হারে বৃদ্ধি না পায়, তাহলে তাকে আমরা বলবো অসম ত্বরণ। অসম ত্বরণের হাজার হাজার উদাহরণ পাওয়া যেতে পারে। যেমন কিরকম আমরা বাস্তবে যে যানবাহন চলাচল করতে দেখি, আসলে সেটি অসম ত্বরণের উদাহরণ। কারণ যানবাহনগুলোর বেগ প্রতি সেকেন্ডে সমান থাকে না, সেটি রাস্তার ঘর্ষণজনিত কারণে হোক, অথবা বাতাসের বাধার কারণে হোক, অথবা সেটি হতে পারে যান্ত্রিক ত্রুটির কারণে, অর্থাৎ বেগ সবসময় সমান থাকে না। এই জাতীয় বেগকে বলবো আমরা অসম ত্বরণ। এটা হচ্ছে অসম ত্বরণের উদাহরণ। তো দেখো অসম ত্বরণের লেখচিত্রটা কিরকম হতে পারে। লেখচিত্র হবে এরকম যে এটি হচ্ছে মূল বিন্দু, এটি এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা সময় নিব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা নিব বেগ। দেখো মিটার পার সেকেন্ড। তো এক্ষেত্রে আমরা 1 2 3 4 মানে সময় নিলাম, আর এক্ষেত্রে আমরা নিব বেগ। দেখো 2 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তো দেখো প্রথম সেকেন্ডে পরবর্তী সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেয়েছে, মনে করো পরবর্তী সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেয়েছে আরো, ধরো বৃদ্ধি পেয়ে বেগ বৃদ্ধি পেয়ে হয়েছে তার 11 মিটার পার সেকেন্ড। এইখান পর্যন্ত তৃতীয় সেকেন্ডে বৃদ্ধি পেয়েছে। তাহলে তার যে রেখাটি আমরা পাবো সেটি এরকম পাবো, অর্থাৎ এটি কখনো সরল রেখা হবে না। এটি হচ্ছে অসম বেগের উদাহরণ। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে বেগ একই হারে বৃদ্ধি পায়নি।